এই যে আজকে যেটা বক্তৃতা, এটা একটা আউটলাইন অফ এনএমআর স্পেকট্রোস্কোপি, এটা একটা সেমিনারে দেওয়া। তো এইটার কিন্তু ইন ডেপথ অনেক পাঠাতে হবে, আমাকে হাতে নোট করতে হবে, কিছু বইয়ের থেকে দিতে হবে। মানে এই সাবজেক্টটা কিন্তু বেশ কঠিন এবং ইন ডেপথ বুঝতে হলে অনেক পড়াশোনা করা লাগবে। আমি তোমাদের বলি মিনিমাম 100 পৃষ্ঠা সরলি মুখস্থ করা লাগবে, এই ম্যাটেরিয়াল হজম করা লাগবে। কিন্তু এই জন্য আমি এনএমআর প্রথমে ধরি নাই, কারণ এনএমআর এত ভাস্ট জিনিস যে স্পেকট্রাম দিয়ে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার হলে স্পেকট্রাম থাকবে 1-2 পৃষ্ঠা, ওখান থেকে তোমার ইনফরমেশন নিয়ে নিজের রিডিং করতে পারো কিনা দেখার জন্য। তারপরে 2D এনএমআর থাকবে, কার্বন 30 সব মিলে স্ট্রাকচার দিতে হবে, 4টে মেথড মিলে, ইউভি আইআর এনএমআর, এটা মিলে কম্বাইন্ড প্রবলেম যখন থাকবে। সুতরাং ইট ইজ এ ভেরি টাফ জব। আমি 4 বছর এই এনএমআর এর পরে কোর্স করছি পিএইচডি করার সময়। হেভিলি জিনিস আমাদের শিখতে হয়েছে, কারণ আমরা যখন 78 সালে ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যাই, তখন আমাদের একেবারে এবিসিডি নলেজের বেশি পাই নাই, কারণ স্যারদেরই নলেজ ছিল না, স্যারেরাই কোনো কোর্স করে নাই, তখন স্পেকট্রোস্কোপি ছাড়াই পিএইচডি করে আসছে। তো এটা হলো এই বিষয়। আর এখন তো আরো কত অ্যাডভান্সড হয়ে গেছে। এনএমআর এর পরে কয়টা জার্নাল আছে যে রিসার্চ ওয়ার্ক পাবলিশড হয় প্রতি বছরে, প্রতি মাসে। তো যাই হোক, আমি এইটুকু বলে শুরু করি। নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স, আমরা সংক্ষেপে বলি NMR, is a spectroscopic method which has proved to be the most powerful tool in analytical field. আমি প্রথম বক্তৃতায় যে 4টে মেথড দেখানোর সময় দেখাইছিলাম যে সেন্সিটিভিটি কার কত, তারপরে ইন্ট্রো কি বলে ইউজফুলনেসের দিকে সবচেয়ে এনএমআর এর বেশি ছিল। সেই জন্য বলা হলো দি মোস্ট পাওয়ারফুল টুল ইন অ্যানালিটিক্যাল ফিল্ড। Many nuclei like proton, carbon-13, nitrogen-14, F-19, phosphorus-31, etc., may be studied with NMR technique to elucidate the structure of organic molecules. আমরা NMR বলতে শুধুমাত্র প্রোটন NMR-ই অনেকেই বুঝি, তা না। পিরিয়ডিক টেবিলের অনেকগুলো নিউক্লিয়াই আছে যেগুলোর NMR এখন মাপা সম্ভব। তার মধ্যে কমন হলো এই 5টা নিউক্লিয়াই। তো আমার সুযোগ হয়েছে 3টে এনএমআর করা, না আরো ডয়টোরিয়ামও করছে, সরি, আমার যে পিএইচডির কাজে প্রোটন, কার্বন 13, F-19, যেটা আমার ফ্লোরিনেটেড কম্পাউন্ড ছিল একটা চ্যাপ্টার। নাইট্রোজেন করতে একটু স্যাম্পল বেশি লাগে, ওটা আর আমরা করি নাই, যাই হোক। তো এই নিউক্লাই গুলো আমাদের এখানে ক্লাসে তোমাদের যেটা পড়ানো হবে সেটা প্রোটন 13 মেনলি, আর ফসফরাস, ক্লোরিন, এইটার পরে একটু আইডিয়া হয়তো একদিন দিয়ে ছেড়ে দেওয়া হবে। এটার পরেও আমার বইয়ের চ্যাপ্টার আছে আলাদা, আমাদের যেটা আসল যেটা এনএমআর স্পেকট্রোস্কোপি বাংলায় লেখা। এখন আমরা এইটুক বলে নেক্সট যাই। Proton NMR spectroscopy provides us information regarding the environment of hydrogen atoms present in an organic molecule, whereas carbon 13 NMR is used to identify the number of non-equivalent carbons. Very important, non-equivalent carbons হলেই প্রত্যেকটা কার্বন একটা সিগন্যাল দিবে। And types of carbon যেমন মিথাইল গ্রুপ, CH2 গ্রুপ, CH, aromatic carbon, carbonyl, nitrile, isocyanate, and direct information about the carbon skeleton of the molecule. In fact, both the NMR technique, that means proton and carbon 13, together along with IRMS and UV, serve to determine the structure of an unknown compound. এটা হলো ইম্পর্টেন্ট। এখন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। In 1924, W. Pauli indicated the promising use of magnetic properties of nucleus. First, he showed that some nuclei has magnetic properties, and that's why it is called NMR, nuclear magnetism. Magnetism is due to magnet nucleus. Some nuclei, as I have shown the name of the some nuclei,
They show these nuclear properties, which is useful for measuring the NMR. In 1939, Roby et al. Developed molecular beam technique measuring nuclear properties. In 1946, F. Block of Stanford University carried out NMR experiment independently on water, and E.M. Purcell at Harvard University, দুটোই আমেরিকায়, did the same experiment on paraffin wax and got absorption signal. In 1952, Packard et al. Got three NMR signal from ethanol. That was the first and third successful NMR spectrum. From ethanol, first was from water and another was paraffin and hydrocarbon. These are the historical background. Next, two physicists, Purcell and Bloch, shared the Nobel Prize for these discoveries in 1952. After 1950, chemists became interested in NMR technique for the study of molecular structure. Both of them were physicists. They were awarded Nobel Prize for the development of the NMR theory and spectrometer. But chemists became interested for their application. Application means to study the molecular structure. The first carbon-13 NMR spectrum was recorded in 1957 by Lauterbur, but it had many obstacles to record the spectra due to two major reasons. এক নম্বর হলো the low natural abundance of carbon-13 nuclei, only 1.08%, and the gyromagnetic ratio of carbon-13. This is a ratio, এটা আমরা পরে আলোচনা করব। এটা 1/4 of proton. Considering both the factors, carbon-13 nuclei are 6,000 times less sensitive than proton nuclei. এজন্য এর কার্বন-13 NMR রেকর্ড করতে প্রচুর স্যাম্পল লাগতো আগে, 1 গ্রাম 2 গ্রাম, আর অনেক সময় লাগতো, তাও স্পেকট্রাম ভালো আসতো না। কিন্তু বর্তমানে এখন ওয়ার্ল্ডে 800 to 900 মেগাহার্টজ মেশিন আছে, ভেরি পাওয়ারফুল মেশিন। আমাদের দেশে 400 মেগাহার্টজ জাহাঙ্গীরনগরে আছে, তার দাম হলো 4 কোটির উপর। আর ওই সমস্ত বড় দামি মেশিন আনতে হলে তো মেনটেন্যান্স ভীষণ কস্টলি। এই এনএমআর স্পেকট্রোমিটারের জন্য মেনটেন্যান্স খরচ মাসে কয়েক লাখ টাকা। এখানে তোমার লিকুইড হিলিয়াম এবং লিকুইড নাইট্রোজেন লাগে। এই হিলিয়াম আমাদের দেশে নাই, মিডল ইস্ট থেকে আনতে হয়, 6 মাস আগের থেকে চেষ্টা করতে হয়। ইট ইজ এ ভেরি কস্টলি, এবং 24 ঘন্টা এনএমআর মেশিন অন রাখতে হয়। কারেন্ট ফেলিওর হলে অসুবিধা, এই জন্য তার জন্য পাওয়ার পয়েন্ট কত কিছু লাগে, অনেক রুমের হিউমিডিটি যাতে না থাকে, অনেক কিছু আছে এইসব বিষয়গুলো। সেই জন্য এনএমআর চাইলেই পাওয়া যেত না। আমরা বাংলাদেশের চেষ্টা করেছি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের সাহায্য নিয়ে এই জাহাঙ্গীরনগরে, আর সায়েন্স ল্যাবেও দুটো এনএমআর আছে, ঢাকা ইউনিভার্সিটিতেও আছে। এখন তোমরা টাকা দিয়ে এখান থেকে স্যাম্পল করা যায়, টেস্ট করা যায়। একটা স্যাম্পল মোটামুটি 3,000 টাকা মতো, ডিপেন্ডিং অন দি প্রাইস অফ দি সলভেন্ট। এবং কার্বন-13 নিলে 2D এনএমআর নিতে হলে 5 থেকে 6,000 টাকা লাগবে একটা মলিকুলার। এখন ফার্স্ট 1950 সালে ভেরিয়ান অ্যাসোসিয়েট সাপ্লাইড এনএমআর মেশিন ইন 1950। The difficulties of carbon-13 NMR experiment was overcome by the introduction of FT-NMR in 1960. আমরা আইআর এর সময় ফোরিয়ার ট্রান্সফর্ম করতে বলেছিলাম, এফটি, সেটা এখানে আমাদের ডিটেল দেখাবো, পাওয়ার পয়েন্টে নাই আজকে। There are many modern techniques like gated decoupling, NOE experiment, nuclear overhauser effect on NOE, depth spectra, head core, HC, COSY, HMBC, inept, 1D inadequate, etc. এই টেকনিকগুলো দ্বারা অনেক মলিকুলার ইনফরমেশন পাওয়া যায়, এবং এই সমস্তগুলো করতে
ভালো একজন এক্সপার্ট লাগে এনএমআর মেশিন। আমরা তো স্পেকট্রোস্কোপিক স্পেকট্রাম দেখে স্ট্রাকচার দেওয়ার জন্যই করলাম, কিন্তু আমরা ওইরকম ডিটেল মেশিন চালাইনি। আমাদের যারা মেশিন চালাইতাম আমাদের ট্রেনিং দিত, ট্রেনিং জায়গা আমাদের এক্সপার্টদের সামনে এক্সপেরিমেন্ট করে দেখাইতো যে আমি পারি কিনা ইন্ডিপেন্ডেন্টলি। তারপরে নোটিশ বোর্ডের নাম লিখে দিত যে এরা এনএমআর মেশিন হ্যান্ডেল করতে পারবে, কারণ একটা দামি মেশিন যদি খারাপ করে ফেলে তো বিপদ আছে না। তো সেই জন্য আমরা মোটামুটি পারতাম আর কি। আর এখন তো অনেক জটিল এক্সপেরিমেন্ট এসব কম্পিউটারের সাহায্যে করতে হয়। এগুলো যদি আমার বলে তুমি একটা রেকর্ড করে দাও, আমি পারবো না। কিন্তু আমাদের জাহাঙ্গীরনগরে আমাদেরই কেমিস্ট্রির ছাত্র, ও আমার এখানে কোর্স করে এমএসসি করে, তো ওকে যখন আমরা মেশিন কিনলাম আমি ওই কমিটিতে ছিলাম, ওকে সুইডেনে পাঠানো হয়। ওরা 6 সপ্তাহ ওখানে 2জন টিচার এবং সে ওখানে ট্রেনিং নিয়ে আসে ভালো করে। এখন সে এখানে এই এনএমআর এক্সপার্ট, সে এখন এই মেজারমেন্ট গুলো করে এবং অফিসার হিসাবে জয়েন করছে এবং সে পিএইচডিও করতেছে, সাথে সাথে পিএইচডিও মনে হয় থিসিস লেখা হয়ে গেছে, ডিগ্রি হবে। এমদাদ তার নাম। তো সে ছেলেটা খুবই ভালো। আমি নিজে আমাদের কোম্পানির অনেক স্যাম্পল মেজারমেন্ট করেছি টাকা দিয়ে। আচ্ছা, ইন 1991 রিচার্ড আর্নস্ট, এটা বানান ভুল হয়েছে, ইআর হবে, ইআরএনএসটি, গট নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি ফর 2D এনএমআর। এই ভদ্রলোকের বক্তৃতা আমরা ঢাকায় শুনেছি, উনি আমাদের অ্যাটমিক এনার্জি কমিশনে বক্তৃতা দিতে আসছিলেন। আই ওয়াজ ইনভাইটেড দেয়ার অ্যান্ড লেকচার শুনেছিলাম, ভেরি নাইস। নেক্সট হচ্ছে থিওরি অফ এনএমআর এক্সপেরিমেন্ট, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। Magnetic properties of nuclei. The nuclei of proton, carbon-13, fluorine, phosphorus atom is spin about an axis. যদি আমরা এই নিউক্লিয়াস যুক্ত কোনো স্যাম্পল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা রাখি, হেভি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, যে ম্যাগনেটিক স্পেকট্রোমিটারের মধ্যে ম্যাগনেট থাকে, তাহলে এরকম ভাবে ঘুরতে থাকে। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডের সাথে যেটাকে বলে অ্যালাইন, এরকম ভাবে ঘুরতে থাকে, এটা স্পিন 1/2। আর যদি অপোজিট বিপরীত দিকে হয়, এটা হলো বিপরীত দিকে এরকম। এবং ডিরেকশন অফ অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, এটাকে B0 বলে, আবার H0 বলে, এক এক বইয়ে এক এক দেয়, এটা উল্লেখ আছে। ম্যাগনেটিক ফিল্ড কোনো সমস্যা নেই। ম্যাগনেটিক ফিল্ড দেখা যাচ্ছে এই ডিরেকশনে, এখন এই সঙ্গে অ্যালাইন করে যদি ঘুরে এইখান থেকে এমনি, আর এই তখনই এই যে মিউ দেখা হচ্ছে, এটা তো ম্যাগনেটিক প্রপার্টিজ এর মানে ম্যাগনেটিক তোমার মোমেন্ট তৈরি হয়, আর অপোজিট হলে এদিকে তৈরি হয়। নেক্সট হলো, অ্যাজ নিউক্লিয়াই আর পজিটিভলি চার্জ, কারণ পজিটিভ চার্জ হলো নিউক্লিয়াসে থাকে, দিস স্পিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ সার্কুলার অফ ইলেকট্রিক চার্জ। সার্কুলেটিং চার্জেস গিভ রাইজ টু ম্যাগনেটিক ফিল্ড। এই যে দেখো, এই নিউক্লিয়াসের জন্য ছোট্ট বার ম্যাগনেটের মতো, ওরা ম্যাগনেট না, কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। সো স্পিনিং অফ প্রোটন অ্যান্ড কার্বন-13 নিউক্লিয়াই হ্যাভ ম্যাগনেটিক মোমেন্ট। এটা হলো মধ্যে কথা, ম্যাগনেটিক মোমেন্ট তৈরি, এই জন্য তো ম্যাগনেটিক মোমেন্ট হওয়া মানে ম্যাগনেটিক প্রপার্টিস। অ্যান্ড নিউক্লিয়ার স্পিন কোয়ান্টাম নাম্বার I is equal to 1/2, ওই যে এদিকে অ্যালাইন্ড অথবা অপোজিট। এখন কথা হলো যে আমরা যদি এই ধরনের স্যাম্পল নিই যার মধ্যে প্রোটন আছে, কার্বন-13 আছে, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন স্যাম্পলটা রাখবো টিউবে, তখন when nuclei proton carbon-13 having I is equal to 1/2, এই যেটার ইয়ে হলো স্পিন কোয়ান্টাম নাম্বার হলো 1/2, are placed in an external magnetic applied magnetic field, then two allowed spin states, কেন এই 2 গুণ I মানে 1/2, তাহলে এখানে আসলো 1 1, আর এই যোগ ফর্মুলা হলো ফর 2I1, তাহলে 2, তার মানে দুইটা এনার্জি স্টেট পাওয়া যাবে, অকুপাই টু ডিফারেন্ট এনার্জি লেভেল। সেটা আমি দেখাচ্ছি, দেখো এইটা হলো, যদি কোনো ফিল্ড না থাকে তাহলে এরকম স্প্লিটিং হবে না, আর অ্যাপ্লাইড ফিল্ড থাকার কারণে এটা হলো উইথ অ্যাপ্লাইড ফিল্ড, এই +1/2,
আর হলো মাইনাস হাফ, তার মানে এনার্জেটিক্যালি এটা ফেভারেবল, কম ওটা বেশি। এটা আমরা অ্যালাইনমেন্টটা দেখাচ্ছি যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের সাথে এইভাবে আছে, আর যদি বিপরীত দিকে এদিকে হবে। নেক্সট হচ্ছে এখন রেজোন্যান্স কন্ডিশন হবে। আমরা যখন স্যাম্পল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলাম তখন তো স্পিনিং করতেছে, এরম ভাবে ঘুরতেছে, যে অ্যালাইন ফিল্ড এরম ভাবে ঘুরতেছে, এবং এইখান থেকে করে এরকম একটা সার্কুলার ইয়েতে এর এই ধরো ওমেগা 60 মেগাহার্টজ মেশিন যদি আমরা প্লেস করি, সেই আমি বললাম 800 থেকে 900 মেগাহার্টজের মেশিন আছে, তাহলে সেইভাবে এইভাবে ঘুরতে থাকবে। এখন আমি করব কি, আমি ওই 60 মেগাহার্টজ আমি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমি মেশিন থেকে সাপ্লাই করব, করার পর ও যখন ঘুরতেছিল একটা এই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে অ্যালাইনমেন্ট হয়ে, যখন এইটা এবং ওইটা ম্যাচিং করবে, এইচ নিউ ইজিক্যাল টু এইচ ওমেগা যখন হবে, তখন সে এনার্জি অ্যাবজর্পশন করবে, করলে ওই আগে ছিল প্যারালাল ছিল ফিল্ডের সঙ্গে প্লাস ছিল, এখন মাইনাস হয়ে গেল, উল্টা দিকে ঘুরবে, তার মানে হায়ার এনার্জি স্ট্যাটাসে চলে গেছে। তাহলে এই কন্ডিশন অফ রেজোন্যান্স মানে এনার্জি নিউক্লিয়াসটা তখনই অ্যাপ্লাই করে হায়ার এনার্জি ফিল্ডে যাবে যখন এইচ নিউ এইচ ওমেগা হবে। দ্যাট মিনস এনার্জি ইজ অ্যাবজর্বড অ্যান্ড এক্সেস নিউক্লিয়াই জাম্প ফ্রম লোয়ার এনার্জি স্টেট টু হায়ার এনার্জি স্টেট অ্যান্ড সিগন্যাল ইজ রেকর্ডেড। তখন আমরা সিগন্যাল পাবো, মানে রেজোন্যান্স কন্ডিশন না হলে আমরা সিগন্যাল পাবো না। এখন এই এনএমআর এর জন্য ফান্ডামেন্টাল যে ইকুয়েশন, এই যে হলো নিউ হলো ফ্রিকোয়েন্সি মেগাহার্টজ, আর এই যে ওমেগা দিয়ে তোমার সরি গামা দিয়ে H0, এখানে দেখো H0 ম্যাগনেটিক ফিল্ড হলো অন্য বইয়ের ফর্মুলা এখানে ইউজ করা হয়েছে H0 বা B0, তো ওখানে B0 জায়গায় তোমরা H0 লিখবে না, আমার বইয়ে সব H0 মানে ইউজ করা হয়েছে, ডিভাইডেড টোয়াইস পাই। এখন এই যে গামা যেটা হলো ম্যাগনেটোগাইরিক রেশিও, এটা এক এক নিউক্লিয়াসের এক একটা ভ্যালু, এটা ডিটারমাইন করা হয়েছে। এখন মনে করো আমরা দুইটা নিউক্লিয়াস নিয়ে বেশি আলোচনা করব, প্রোটনের জন্য এই ভ্যালুটা হলো 26.75, আর কার্বন 13 এর ঠিক 1/4, এই 6.68। আর নাম্বার অফ স্পিন সিগন্যালস আমরা পাবো কয়টা, ওই এনএমআর এর মেশিনের মধ্যে দিলেই দুইটা এনার্জি স্টেট পাবো, এটার জন্য তাই একই থিওরি কিন্তু একই। আর এর জন্য যে তোমার ওই যে ম্যাগনেটিক যে মোমেন্ট, সেটার ভ্যালু এইটা, আর এটার ভ্যালু এত, সব 1/4। তো এই জন্য আমরা যখন মেশিনে বলবো যে 2.34 টেসলা এই ম্যাগনেটিক ফিল্ড H0 যখন এইরকম হবে, তখন আমরা এই ফ্রিকোয়েন্সিটা পাবো প্রোটনের জন্য 100 মেগাহার্টজ, আর কার্বন 13 এর জন্য আমরা পাবো 25 মেগাহার্টজ। কারণ হলো এই ভ্যালুর জন্য নির্ভর করছে এইটা, এই কারণে 1/4 হওয়ার জন্য এটা 1/4 হয়ে গেল। এখন অনেকেই ভুল করে লেগে যে 100 মেগাহার্টজ মেশিনে প্রোটন মাপছে, তো তুমি কার্বন 13 মাপতে গেলে কততে মাপছো, ওই বলবে 100, জি না, এই 25 মেগাহার্টজ, এটা খেয়াল রাখতে হবে। এখন এনএমআরএস মেশিনের সাহায্যে আমরা কয়টা প্যারামিটার মাপি, খুব টু ইম্পর্টেন্ট প্যারামিটারস অফ এনএমআর। একটা হলো কেমিক্যাল শিফট, যেটা আমরা ডেল্টা দিয়ে বলি। ইট মিনস কেমিক্যাল শিফট ইন দি পজিশন অফ এনএমআর অ্যাবজর্পশন সিগন্যাল অ্যারাইজিং ফ্রম শিল্ডিং অ্যান্ড ডিশিল্ডিং বাই ইলেকট্রনস। এই শিল্ডিং ডিশিল্ডিং ডিটেল পড়ানো হবে। It is determined by the electronic environment of the proton. Chemical shift is expressed now in delta scale, আর আগে টাউ দিয়ে ব্যবহার করছে, এটা উল্টা। উইথ রেসপেক্ট টু রেফারেন্স সাবস্টান্স, এই রেফারেন্স সাবস্টান্স হলো টিএমএস মানে টেট্রামিথাইল সাইলেন, এটার ভ্যালু 0 ধরা হয়, তারপরে বেসিস করে তোমার আমাদের সমস্ত প্রোটনের পজিশন বা কার্বন 13 এর পজিশন আমরা মাপি। তাহলে এর সংজ্ঞা হলো delta is equal to a nu of sample minus nu of reference sample, ওই যে TMS, and operating frequency in megahertz। আমরা যে মেশিনের বলবো যে এটা 60 মেগাহার্টজ মেশিনে মাপছি না 400 এ মাপছি না 600 না 800, সেই ভ্যালু এখানে বসাইতে হবে।
তার মানে দুইটার নিউ ডিফারেন্স, ডেল্টা নিউ মানে ফ্রিকোয়েন্সি শিফট হলো তফাৎ রেফারেন্সের সঙ্গে স্যাম্পলের, তারপরে অপারেটিং ফ্রিকোয়েন্সির মেগাহার্টজে ভাগ দিলে ডেল্টা পাওয়া যাবে। এটার অঙ্ক আমরা করাবো পরে। তো ফর এ স্পেকট্রোমিটার অপারেটিং 60 মেগাহার্টজ, তার মানে 60 ইন্টু 10⁶ হার্টজ, the chemical shift delta is this. Observed shift into 10⁶ divided by this. এটাকে বলা হয় পার্টস পার মিলিয়ন, এই জন্য 10⁶ গুণ করা হয়েছে। তো ইট ইজ টু বি নোটেড দ্যাট, টু বি দেওয়া দরকার ছিল, ইট ইজ টু নোটেড হয়নি, বি দিতে হবে। Protons with the same environment are called equivalent protons, মানে যে প্রোটনের কেমিক্যাল শিফট ভ্যালু এক হবে তাদের এনভায়রনমেন্টও একই হবে। দে হ্যাভ সেম কেমিক্যাল শিফট ভ্যালু, একই ভ্যালু হবে, তাই না? যেমন আমরা বলি যে মিথাইল গ্রুপের কেমিক্যাল শিফট ভ্যালু একটা ভ্যালুই হবে, তিনটা প্রোটনই ইকুইভ্যালেন্ট। Protons with different uh, protons with different environment are called non-equivalent protons and they have different chemical shift values. ফর এক্সাম্পল, আমাদের দেখো ইথানল, দেখো এই মিথাইল একটা প্রোটন, তার একটা সিগন্যাল আমরা পাবো। তার মানে টাইপস অফ প্রোটন এগুলো তিন প্রকার এখানে এই মলিকিউলে। মিথাইল একটা, মিথিলিন একটা, ওইচ একটা, ওইচের, তাহলে ইট হ্যাজ 3 ডিফারেন্ট টাইপস অফ প্রোটন এন্ড দে হ্যাভ ডিফারেন্ট কেমিক্যাল শিফট। তার মানে তিনটা সিগন্যাল আমরা পাবো। তিনটা সিগন্যালের মধ্যে আবার মাল্টিপ্লিসিটি আছে, সেসব রুল আমরা ডিটেল পড়াবো, অনেক বিষয় এনএমআর শিকার আছে। যাই হোক, আমরা মোটামুটি একটা সিম্পলিফাইড কোরিলেশন চার্ট ফর প্রোটন কেমিক্যাল শিফট ভ্যালুজ আর গিভেন বিলো। দেখো এই 0 থেকে ভ্যালু আমাদের মোটামুটি নর্মাল এখন 15 পর্যন্ত আমরা পাই। আরো যারা 60 মেগাহার্টজ বা 100 মেগাহার্টজ মেশিনে সাধারণত 0 থেকে 10-এর মধ্যে ধরে। আর এখন মনে 250 নিচে তো নাই, 400ই আমাদের সব জায়গায় জাহাঙ্গীরনগর, সেগুলো 15 পর্যন্ত ধরায়। তার মানে ভ্যালু, ডেল্টা ভ্যালু ডানে সবচেয়ে কম আর বামে বাড়তে থাকবে। এখন কোন প্রোটনের ভ্যালু বেশি? টিএমএস এ তো 0। এখন দেখো এইরকম যদি কার্বন থাকে মিথাইল গ্রুপ, সেগুলো এই 1 থেকে 0-র মধ্যে, মানে পয়েন্ট সামথিং। আবার সিএস2 যদি অ্যারোমেটিক গ্রুপে থাকে এইরকম। তার মানে মিথাইল গ্রুপের ভ্যালু 0 থেকে 2 পর্যন্ত। আবার এই ধরো হ্যালোজেনের সঙ্গে সিএস2 আছে, এরকম যদি থাকে তখন ভ্যালু 3 থেকে 4.5-এর মধ্যে। আবার ওইচ এনএইচ এর ভ্যালু 0 থেকে 5 পর্যন্ত। এগুলো আবার ভেরিয়েবল ভ্যালু, এগুলো বলে অ্যাসিডিক প্রোটনের ভ্যালু আবার কনসেন্ট্রেশন, টেম্পারেচার অনেক কিছুর উপরে নির্ভর করে। আবার সলভেন্টে সাধারণত এগুলো পাওয়া যায় না। আবার ক্লোরোফর্ম যেটা আমরা সলভেন্ট ইউজ করব তার ভ্যালু 7.2-র মতো। বেনজেনের ভ্যালু 7.2-এর উপরে, এটা অ্যারোমেটিক প্রোটন। আর যদি অ্যালডিহাইড হয় 9.5-এর মতো। তো আর যদি অ্যাসিড হয় এই 12 থেকে 10-এর মধ্যে। মানে এইগুলো ভ্যালু, এই ভ্যালুগুলো তোমাদের মোটামুটি একটু মুখস্থ করে ফেলবা, কারণ পরীক্ষায় যখন আসবে তো ওই ভ্যালু দেখে তুমি বুঝতে পারবে যে এই প্রোটন আছে তার মানে সঙ্গে সঙ্গে। অ্যালডিহাইড 9.5 মতো, এটা 12-র উপরে। আর অ্যারোমেটিক বেনজেন রিং এর হলো 7-এর উপরে, 8-এর মধ্যে। আর অলিফিন যেটা, সেটা তোমার এই 4 থেকে 7 পর্যন্ত হতে পারে, এই যে অলিফিনিক প্রোটন। আর হ্যালোজেনের সঙ্গে থাকলে এরকম। এগুলো কম বেশি কেন হয়, দেয়ার আর সো মেনি ফ্যাক্টর, সেগুলো অনেক ডিটেইল আলোচনা করতে হবে। এটা ফার্স্ট ফিল্ড হলো এনএমআর। দ্বিতীয় প্যারামিটার হলো কাপলিং কনস্ট্যান্ট। যখন আমরা এই মাল্টিপ্লিসিটি পাবো, মানে মোর দ্যান ওয়ান সিগন্যাল পাবো একটা প্রোটন থেকে, তখন তাদেরকে বলে মাল্টিপল সিগন্যাল। এখানে দুটো সিগন্যাল, দুটো লাইন আছে, এটার মাঝখানে যে দূরত্ব, এটা দুটো সিগন্যাল আছে বলে একে বলে ডাবলেট। এই যে দূরত্ব, এটাকে হলো জে, মানে কাপলিং কনস্ট্যান্ট। এটাকে কনস্ট্যান্ট হলো হার্টজ। আর আমরা কেমিক্যাল শিফট ডেল্টাতে দেখছি পার্টস পার মিলিয়ন, পিপিএম। এটা ধরো টিপলেট, এই যে দূরত্ব, এই দুটো হলো আমাদের জে। J is a measure of how strong a nucleus is affected by the spin stress of its neighbor. J
বা প্রোভাইডস স্ট্রাকচারাল ক্লুজ, মানে স্ট্রাকচার কীরকম ফর্মে আসছে সেটা মানে আইডিয়া পাওয়া যায়। ফর এক্সাম্পল, যদি ট্রান্স হয়, আমরা তোমাদের আইআর এর কথা বলছিলাম, ইউভার বলছিলাম যে সিস্টেমস কেমন ডিফারেন্সিয়েট করে। এইখানে এনএমআর ভেরি রিলায়েবল মেথড, যে জে থ্রি এই ভ্যালুগুলো 2, 3, 4 কেন হয় সেটা পরে আলোচনা হবে। 11 থেকে 18 হার্টজ। আর সিজ হলে এই প্রোটনের সঙ্গে এই ধরনের কাপলিংয়ে 6 থেকে 12 হার্টজ। তার মানে এটা কম, যে থ্রি ট্রান্স বেশি। এটা এই যে থ্রি বলছি কেন, এই প্রোটন আর এই প্রোটনের মধ্যে কাপলিং এর মধ্যে তিনটে বন্ধন, দেখো 1, 2, 3, তিনটা বন্ধন ক্রস করতে, 1, 2, 3, সেজন্য জে থ্রি। আমরা যদি অর্থ কাপলিং দেখি অ্যারোমেটিক রিং এর, এখানেও জে থ্রি, 1, 2, 3। তাহলে অর্থ তো ভ্যালু সবচেয়ে বেশি, 6 থেকে 10। আর যদি আমরা মেটা দেখি 2 থেকে 3, এটা হলো, এটা ওই যে কম্পিউটারে ইয়ে করছে সেই জন্য ভুল হয়েছে, এটা ঠিক হয় না, এগুলো সব কারেক্ট করে নেবা। 1, 2, 3, 4, এটা 4 হবে। আর এটা হবে কত দেখো, 1, 2, 3, 4, 5 হবে। এই যে 5 হলে প্যারা 0 থেকে 1 হার্ট, অর্থাৎ ক্লোজ যত হবে ভ্যালু বেশি, দূরে যত হবে ভ্যালু কম। তাহলে আমরা এই স্ট্রাকচার সম্বন্ধে কিছু আইডিয়া করতে পারি। এখন ভেরিয়াস অ্যাসপেক্টস অফ এনএমআর স্পেকট্রাম আর গিভেন হিয়ার। প্রথমে হলো যে নাম্বার অফ সিগন্যালস tell us how many different kinds of proton present in the molecule. For example, এই মলিকিউলটা 4টে সিগন্যাল দেয় কেন? এই মিথাইল গ্রুপের একটা সিগন্যাল, CH2 গ্রুপের একটা সিগন্যাল, এবং অ্যারোমেটিক এখানে 4টে প্রোটন আছে বি, তার জন্য একরকম সিগন্যাল। OCH3 গ্রুপের অক্সিজেনটা এই বন্ধনের সঙ্গে হবে, উল্টা লেখা হয়েছে, তোমরা কারেক্ট করে নিও। এটা যদি যারা প্রিন্ট করবা তারা এখানে ওটা এই পাশে হবে, ডান পাশে। কোনো কোনো জায়গায় করা হয়েছিল, এখানে করা হয়। তাহলে আমরা বুঝলাম যে 4 ধরনের প্রোটন আছে, এটাই এনভায়রনমেন্ট ভিন্ন, এবং 4 ধরনের প্রোটন থেকে 4 ধরনের সিগন্যাল পাবা, কিন্তু সব জায়গায় তো আর সিংলেট পাবা না। এইখানে সিংলেট পাবা, এখানে পাবা, এখানে যেহেতু 3টা প্রোটন আছে এখানে পাবা 4টে সিগন্যাল পাবা, N+1 রুল। আবার মিথাইলের পাশে আছে 2টা সিগন্যাল, তাহলে 2+1, 3টা পাবা। এখানে ট্রিপলেট পাবা, এখানে পাবা কোয়ার্টেট, এখানে মাল্টিপ্লিসিটি পাবা, আর এখানে সিংলেট পাবা। The position of signals tell us something about the electronic environment of this kind of proton. আচ্ছা, the intensities of the signal tell us how many protons of this kind are there. এই দেখো, এখানে ইথানলের সিগন্যাল দেখাইছে মাল্টিপ্লিসিটি ছাড়া, এই হাইটটা মেপে দেখা গেছে কতটুকু মিলিমিটার মাপলে দেখা যাচ্ছে এটা 3 গুণ, তাহলে এটা 3টে প্রোটন আছে। এটা দ্বিগুণ, তাহলে এটা 2টা প্রোটন আছে। এটা দেখা গেছে 1 গুণ, তাহলে এটা একটা প্রোটন আছে। তাহলে ইন্টেন্সিটিস অফ সিগন্যাল ভেরি ইম্পর্টেন্ট, সেটা প্রোটনের সংখ্যা বোঝায়। আর দি স্প্লিটিং অফ সিগন্যাল ইন্টু সেভারাল পিকস tells us about the environment of a proton with respect to other proton. যেমন আমরা ইথানলের এখন মাল্টিপ্লিসিটি শো করেছি, দেখো এই মিথাইল গ্রুপের পাশে 2টা প্রোটন আছে, N+1 রুল, মানে N হলো নাম্বার অফ প্রোটন, সেই জন্য 2টা প্রোটনের সঙ্গে 1 যোগ করে 3টা লাইন হবে। 3টা লাইন আমরা পাইছি, এবং 3টা লাইনের মধ্যে খুব মিল করে আঁকতে হবে। এটা 1:2:1, এটা দ্বিগুণ হাইট মাঝেরটা, যেমন আমরা মাস স্পেকট্রোমেট্রিতে দেখেছি যে ব্রোমিন সমান সমান, ক্লোরিন হলে 3:1, ব্রোমিন 2টা হলে তারপরে ক্লোরিন 2টা হলে রেশিও দেখাইছে, এখানেও একটা রেশিও আছে। আর CH2 গ্রুপটা দেখো 2 দিকে কাপলিং, এটা যেহেতু মিথাইল গ্রুপ 3টা প্রোটন আছে, তাহলে কোয়ার্টেট পাবো 4টে পাবো, সেই 4টে আবার এটা একটা প্রোটনের সঙ্গে ওই N+1 দুলনের সঙ্গে 4 দুগুণে 8টা লাইন পাবো। CH2 গ্রুপ 8টা লাইন দিবে। আর OH গ্রুপ নর্মালি কাপলিং করে না,
কিন্তু এখানে কাপলিং হয়েছে যদি পিওর স্যাম্পল হয়, এটা আমরা বলবো পরে ডিটেল। এখানে ট্রিপলেট হবে কারণ ওয়েজ গ্রুপের গেল ওয়েজ গ্রুপের না না ওখানে নড়া সেটা পাচ্ছিলাম না, আগেরটা নিয়ে আসে দেখি। এই যে ওয়েজ গ্রুপের পাশে হলো সিএস2 গ্রুপ, সেই জন্য তিনটা লাইন পাবো n+1 রুল। আচ্ছা, এখন নেক্সট দেখো, এই ডেল্টা ভ্যালু যেটা কেমিক্যাল শিফট আবার কাপলিং কনস্ট্যান্ট, দুটো প্যারামিটার, এটা অ্যাফেক্টিং ফ্যাক্টর অনেক আছে। প্রথমে হলো ইন্ট্রামলিকুলার ফ্যাক্টর, মানে ইন্ডাকটিভ ইফেক্ট, মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত থাকবে কজেস ডিশিল্ডিং, দ্যাট মিনস ডেল এইচ ইজ ইনক্রিজ, ভ্যালু বাড়বে। দেখো মিথাইল ফ্লোরান প্রমাণ কম্পাউন্ডের জন্য, ক্লোরোমিথেনের জন্য 4.26, ক্লোরিনের কমে গেল, তারপরে 2.8 এরকম 2.16। আমরা জানি যে ইলেকট্রন নেগেটিভিটির ভ্যালু ক্লোরিনের হলো সবচেয়ে বেশি 4। এগুলো এই অনুসারেই কেমিক্যাল শিফটগুলো দেওয়া হয়েছে। তাহলে এটা ইন্ডাকটিভ ইফেক্ট আমরা দেখলাম। আমরা ইন্ডাকটিভ ইফেক্টের ইয়ে আয়ারও দেখেছি, কনজুগেশন ইফেক্টও দেখেছি, অনেক কিছু আছে। এখানে এনএমআর এর জন্য আর একটা ভেরি ইম্পর্টেন্ট হলো অ্যানাইসোট্রপিক ইফেক্ট। চলে যায় কোথায়? আরে মাউস খুঁজে পাবো না। এখানে দেখো ডিশিল্ডিং একটা কথা, যে অ্যালডিহাইডের ভ্যালু হলো 9.5 থেকে 10, আমরা ওই চার্টেও দেখাইছিলাম। অ্যারোমেটিক হলো 7.27 বেনজিনের। আর যদি আমরা অ্যাসিটাইলিন দেখি, সেই প্রোটনটা আসছে 2.4, এটা শিল্ডিং ইফেক্ট। তাহলে শিল্ডিং ডিশিল্ডিং এর পরে আমাদের একদিন ক্লাসের অর্ধেক সময় ব্যয় হবে। এটাকে বলে অ্যানাইসোট্রপিক ইফেক্ট। নেক্সট হচ্ছে ইন্টারমলিকুলার ফ্যাক্টর, তার মধ্যে আছে হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং আয়ারও আমরা দেখেছি ভ্যালু কমে যায়, আর এখানে হলো ইনক্রিজ ডেল্টা ভ্যালু উল্টা। ল্যান্থানাইট শিফট রিয়েজেন্ট, আমরা যদি ল্যান্থানাইট শিফট রিয়েজেন্ট ইউজ করে এনএমআর মাপি, তাহলে ইনক্রিজ ডেল্টা ভ্যালু এই দুই জায়গায় বাড়ে। ল্যান্থানাইট শিফট রিয়েজেন্ট কেন করে, ওটা ওটা আর একটা চ্যাপ্টার, ওটার পরে আমাদের ক্লাস নিতে হবে, একদিন হয়তো লেগে যাবে। এখন সিমিলারলি আর একটা ফ্যাক্টরস, কাপলিং কনস্ট্যান্টের ফ্যাক্টরের হলো মেন হলো হাইব্রিডাইজেশন। এখন J2 নির্ভর করবে হাইব্রিডাইজেশন অফ কার্বন, ইলেকট্রোনেগেটিভিটি অফ সাবস্টেন্স, বা ইলেকট্রন ডেনসিটি এবং HCH বন্ড অ্যাঙ্গেলের উপরে নির্ভর করবে। আবার যদি কাপলিং কনস্ট্যান্ট 3 আমরা বলি J3, তাহলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল ভেরি ইম্পর্টেন্ট। ডাইহেড্রাল অ্যাঙ্গেলের ছবি এখানে দেওয়া আছে, দুইটা প্লেনের মধ্যে যেটা অ্যাঙ্গেল সেটা ডাইহেড্রাল অ্যাঙ্গেল। ডাইহেড্রাল অ্যাঙ্গেল, বন্ড লেন্থ, HCCC বন্ড অ্যাঙ্গেল এবং ইলেকট্রোনেগেটিভিটি অফ R, এই চারটে ফ্যাক্টরের উপরে নির্ভর করবে J3। এগুলো আমরা জাস্ট মেনশন করলাম, কিন্তু আমাদের কাজ করতে হবে, অনেক ডিটেল পড়তে হবে। আমরা এখন একটা ইম্পর্টেন্ট কার্ভ প্লাস কার্ভ দেখাচ্ছি, যে দুইটা প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা এই যে সেটাকে বলা হয় ডাইহেড্রাল অ্যাঙ্গেল। এই ডাইহেড্রাল অ্যাঙ্গেলের সঙ্গে কাপলিং কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে J3। দেখো যদি 0 হয় তাহলে ম্যাক্সিমাম ধরো 11 পর্যন্ত কাপলিং কনস্ট্যান্ট, 11 হার্টজ। যখন ভ্যালু বাড়বে আস্তে আস্তে 90 ডিগ্রিতে এসে 0 হয়ে যাবে, আবার বাড়বে যখন, তখন বেড়ে একদম 16-17 পর্যন্ত হার্টজ হবে। তাহলে এইটা হলো কার প্লাস কার, এটা আমরা ডিটেল পড়বো এক সময়। এবং কার প্লাস ইকুয়েশন আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, যে আমাদের স্ট্রাকচার ডিটারমিনেশনে কি করতে। এখন আছে যে স্পিন সিস্টেম, যে পাশাপাশি যদি দুই ধরনের প্রোটন থাকে, তার মধ্যে একটা হলো এএক্স এএক্স স্পিন সিস্টেম। যেমন এটা মলিকুলার দেখানো উদাহরণ, এটা হলো এইচ এ আমরা বলতেছি, ওইটা হলো এইচ এক্স। n+1 রুল অনুসারে এটা একটা ডাবলেট দেবে, এই যে ডাবলেট এইচ এ দিয়েছে, আবার এক্সট্রা এর সঙ্গে কাপলিং করে আর একটা ডাবলেট দেবে, কিন্তু কেমিক্যাল শিট বিরাট তফাৎ। এখানে দেখো প্রায় 7.8 মতো, আর এটা মাত্র 5.5 কম। এটা তফাৎ হলো কেন, এইগুলো আমরা পরে আলোচনা করতে হবে। আর এই কার্বক্সিলিক অ্যাসিড আমি বলছিলাম যে 12 দিকে, এটা 11.8, এটা এক্সপেনশন করে নিয়ে রেকর্ড করা হয়েছে। আর এই বেনজিন রিং এর গুলো মাল্টিপ্লিসিটি হিসাবে দেখো, এখানে আসছে এখানে আসছে, এই পোর্শনটা জটিল।
এই 5টা প্রোটন। তাহলে আমরা দেখলাম যে এক্স সিস্টেম মানে দুই ধরনের নিউক্লিয়াস, তাদের কেমিক্যাল শিফট বেশ তফাৎ। এটা বেনজিন রিং এর সঙ্গে থাকাতে ভ্যালু অনেক বেশি, ডেল্টা ভ্যালু। আর এইখানে এই এইচ এক্স হলো এর ভ্যালু হলো অনেক কম। আমরা অন্য সিস্টেমে যাই। এটার স্পেকট্রাম গুলো এটা ভেঙে দেখানো হয়েছে যে যেখানে জটিলতা এখানে চারটে চারটে আছে, দেখছো? স্প্যান্ড করলে বোঝা যায়। এটা ডাবলেট বোঝা যায়, এটা পরিষ্কার ডাবলেট বোঝা যাচ্ছে, এখানে ডাবলেট বোঝা যাচ্ছে। তাহলে এইগুলো ভেঙে দেখানো হয়েছে। আচ্ছা, আমরা নেক্সট যাই। টাইমার করতে পারছি 1 মিনিট। এবি স্পিন সিস্টেম দেখো, এখানেও দুটো নিউক্লিয়াস এইচ এ এইচ বি, এটা একটা অ্যারোমেটিক রিং। এখানে দুটো মিথাইল গ্রুপ আছে, NH2 আছে, NH2 আছে। তাহলে এই এইচ এ এর সঙ্গে কাপলিং হলে একটা ডাবলেট দিবে, আর এইচ বি যেমন ডাবলেট দিবে, এইচ এও আর একটা ডাবলেট দিবে। কিন্তু আগের গুলো ঠিক লাইন সমান সমান আসছিল, এরকম আসছিল। এখানে মিথাইল গ্রুপ দেখো ভিন্ন পজিশনে আছে বলে ভিন্ন জায়গায়। এই মিথাইলটার ভ্যালু এইটা, কারণ এটা নাইট্রো গ্রুপ আছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের কাছে, এই জন্য হায়ার ভ্যালু আসছে। এই মিথাইলটা আবার NH2 গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তার কাছে বলে এ আর একটা সিঙ্গলেট দিচ্ছে। এর পাশে এই দুটো আমাদের এবি সিস্টেম দিচ্ছে। আর NH2 গ্রুপটা আমরা বলছিলাম 4 থেকে 5-এর মধ্যে এরম ব্রড সিগন্যাল আসে। তাহলে এই মলিকুলের আমরা দেখলাম এবি স্পিন সিস্টেম। এবি স্পিন সিস্টেম এক্স এর মধ্যে তফাৎ আমরা ডিটেল আলোচনা করবো। দেখো এবি হলে এরকম লম্বা দায়, আর ওই দুটো সমান সমান। তাহলে পড়াইতেছিলাম যে এবি স্পিন সিস্টেম, দুইটা নিউক্লিয়াস যদি এরকম পাশাপাশি থাকে তখন তাদের ওই কেমিক্যাল শিফট হলো তফাৎটা খুব কম, তখন হলে এবি বলি। আর এক্স তো আমরা আগে উদাহরণ দিয়েছিলাম যে এই দুইটার মধ্যে কেমিক্যাল শিফটের তফাৎ অনেক বেশি, সেই জন্য ওই রকম। এবি যেমন পাশাপাশি অক্ষর, ওদের পাশাপাশি হলো কেমিক্যাল শিফট। তো যেহেতু N+1 রুল অনুসারে একে অপরের সঙ্গে কাপলিং করবে, সেই জন্য দুটো করে লাইন দিবে। কিন্তু ইন্টারেস্টিং দেখো এখানে যে দেখানো আছে, আহ, এটা দৌড়ানো তো দেখো, মাউসটা ভালো কাজ করে। হ্যাঁ, এখানে দেখো দুইটা লাইনের মধ্যে ভিতরের লাইনটা হাইট বড়, কিন্তু এক্স সিস্টেমের সময় হাইট দুটো অলমোস্ট সমান ছিল। এইটা এ বি এবং এক্স এর যে তফাৎ যদি আলোচনা করতে বলে তখন এগুলো লক্ষ্য করো, বলতে হবে। আমাদের বাংলা NMR বই যেটা লেখছি সেটা ফটোকপি জোগাড় করবা, ওইটাতে কিন্তু ওখানে ডিটেল আছে। তো আমরা আজকে বাংলা বই দিয়ে শুরু করবো না, কিছু ওখানে আছে। তো এইটা হলো বৈশিষ্ট্য, হলো এক হলো ক্লোজ, আর দ্বিতীয় হলো যে উপরের ইয়েটা হাইট গুলো বড়। এইখান থেকে যদি জার্মান ভাষায় বলে ডাক ইফেক্ট, মানে ডাক মানে ছাদ। এখান থেকে যদি এরকম টাইলস দিয়ে দাও, জার্মানের বিল্ডিং গুলো সব এরকম টাইলস গুলো বেঁকা থাকে যাতে পানি গড়িয়ে যায়, বরফ চলে যায়। তো এটাকে ডাক ইফেক্ট বলে, বইয়ে আমরা দিয়েছি এটা, ছাদ প্রভাব। তাহলে এখানে দেখো দুইটা মিথাইল গ্রুপ কিন্তু একটা সিংলেট করে দিচ্ছে, কারণ এর পাশের প্রোটনের সঙ্গে কাপলিং হয় না, এইভাবেই আসে। এই দুটো মিথাইলের মধ্যে পার্থক্য হলো যে এই নাইট্রো গ্রুপের পাশে যেটা, এইটা হলো এই বেশি হবে, কারণ গতকাল আমরা আলোচনা করছিলাম না যে ইন্ডাকটিভ ইফেক্ট, উইথড্রয়িং গ্রুপ পাশে থাকলে তার কেমিক্যাল শিফট বেশি হবে। আর এখানে NH2 গ্রুপ উল্টা, এটা ভালো এক্সাম্পল দিয়েছি আমি, যে এখানে ইলেকট্রন ডোনেটিং করতেছে, এই জন্য এই মিথাইল গ্রুপের ভ্যালু কম, এই যে 0.12 এর মতো। আর এটা দেখো 2 এর কাছে। আর NH2 গ্রুপগুলো এরকম ব্রড হিসেবে আসে, এর ভ্যালু রেঞ্জ তোমার এই NH2 কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো কনসেন্ট্রেশন, টেম্পারেচার অনেক কিছুর উপরে নির্ভর করে। এগুলো বলে ল্যাভাইল প্রোটন, এটা আমরা পরে আলোচনা করব। নেক্সট হলো থ্রি স্পিন সিস্টেম। তো থ্রি স্পিন সিস্টেম মানে তিনটা নিউক্লিয়াস, মানে তিনটে প্রোটন আছে আর কি। এখানে দেখো একটা উদাহরণ দিয়েছি, তোমার অলিফিনিক কম্পাউন্ড, তার সাথে এখানে এখন
একটা এস্টার টাইপের ও সিও সিএস3 গ্রুপ আছে এইখানে। এই এই এবিসি পিন হওয়ার কারণে কি অবস্থা হচ্ছে দেখো, 12টা লাইন। এই এইচ বি, এইচ এর সঙ্গে কাপলিং করলে ডাবলেট হলো, এই ডাবলেটটা আবার সির সঙ্গে কাপলিং করলে তাহলে 4 হলো, 2 দুগুণে 4, 4টে পাওয়া গেল। আবার সিমিলারলি এইটাও এর সঙ্গে করতেছে, এর সঙ্গে করতেছে, এও আবার 4টে দিল। আবার এখানে দেখো এও ধরো 4টে দিল। তাহলে আমরা এই সিস্টেমে এ বি সি মানে ক্লোজ লেখার এদের ভ্যালু দেখো খুব কাছাকাছি। যখন এনএমআর আমরা নর্মাল কি করি, রেকর্ড করি, তখন কিন্তু এরকম থাকে, তখন আমরা বুঝি যে এখানে ওভারল্যাপ সিগন্যাল আছে। এগুলোকে তখন আমরা ওখানে কম্পিউটারে তার জন্য এখানে তোমার ইয়ে করা যায়, এক্সপানশন করা যায়, বড় করা যায়। করলে এরকম দেখো পাশাপাশি কি সুন্দর সব ভ্যালুগুলো দেওয়া আছে, কত হার্স, এখান থেকে কেমিক্যাল শিফট গুলো দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। আর এই যে বড় লম্বাটা, এইগুলো মিথাইল গ্রুপ। এটা মনে রাখতে হবে, তোমাদের অনেক জিনিস মুখস্থ করতে হবে যে CH3CO, সিও গ্রুপের সঙ্গে যদি মিথাইল গ্রুপ থাকে তাহলে 2 এর কাছাকাছি, 2.1 বা 2.2, এই বড় সিগন্যাল দেখে বুঝবো যে এইটা। তাহলে আমরা এই মলিকুলের সমস্ত প্রোটনগুলো আমরা হদিস পেলাম। এবিসিতে 12টা লাইন আসবে, এই একটা কোয়ার্টেট, এই একটা কোয়ার্টেট, এই একটা কোয়ার্টেট। এইগুলো, এইটা দেখো একটু ভিন্ন টাইপের, এটা এটা ক্লোজ এ বি একই কার্বনের সঙ্গে জড়িত বলে এরা একটু বেশি ক্লোজ, সির সঙ্গে আবার একটু দূরে, সেই জন্য এটা ভিন্নতা। নিয়ে নেক্সট হলো থ্রি তিনের মধ্যে এবিসি ক্লোজ ছিল, এখন আমরা দেখলাম AMX। তার মানে হলো যে এখানে ক্লোজ হলেও একটু ভিন্নতা আছে। এখন এই যে ফিউরান অ্যালডিহাইড, এই অ্যালডিহাইডের জন্য এখানে কোনো কাপলিং হবে না, এটা সিংলেট আসছে, এবং গতদিনে আমি বলছিলাম যে 9.5-এর দিকে আসে, এখানে 9.3-র মতোতে আসছে সিংলেট। এখন এই জায়গায় দেখো, এই যে ওই আগের মতো এবিসির মতোই এখানে 12টা লাইন হবে। এই যে 12টা, এই যে ওভারল্যাপটা আছে আমরা ভেঙে নিয়েছি, দেখো এই দেখো 1 2 3 4, এখানেও 1 2 3 4, 1 2 3 4। তাহলে এই সে যেটা এই অক্সিজেনের কাছে, সেইটা ভ্যালু বেশি হবে, কারণ হলো ওই যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অক্সিজেন, সেই জন্য কেমিক্যাল বেশি হবে, তার হবে এম, তারপরে হলো এক্স। তাহলে এখানেও 12টা হবে, কিভাবে হবে এখানে দেখানো আছে। এখন আমরা ABC, MX সব দেখলাম, ABX দেখলাম। এখন একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক হলো ডাইস্টেরিওটপিক প্রোটন। আমরা যেমন দেখেছি ডাইস্টেরিওমার নিউক্লিয়ার স্টেরিওকেমিস্ট্রিতে, যে ডাইস্টেরিওটপিক প্রোটন হলো যে এমন একটা মলিকুলের উদাহরণ আমি দিছি, দেখো এই যে HB, এই দুটো কেমিক্যাল শিফট কিন্তু এক না। যে সমস্ত প্রোটন বা গ্রুপের, ফাংশনাল গ্রুপের একই কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকা সত্ত্বেও তাদের কেমিক্যাল শিফট ভিন্ন হয়, তাদেরকে ডাইস্টেরিওটপিক প্রোটন বলে। এবং এই ডাইস্টেরিওটপিক প্রোটন সাধারণত এবি সিস্টেম তৈরি করে, মানে একটা কোয়ার্টেট করে, মানে 2 ডাবলেটস করে। কিন্তু এই মলিকুলে দেখো এইখানে কাইরাল সেন্টার আছে, এই সি আবার আছে, সেই জন্য সেই ডাবলেটের সঙ্গে আবার N+1 রুল অনুসারে প্রত্যেকটা ডাবলেটে এই দুটো ছিল, এখন 4টে হয়েছে, এটাও 4টে হয়েছে। হ্যাঁ, এই জন্য এ বি আবার সিও একই ধরনের, তার মানে এরকম জটিল 4টে তো হয়েছে, এখানে সিটা ভালো বোঝাই যায়, আরো জটিল। তাহলে এই এই এইচ এ এইচ বি, সেটা হলো আমাদের ডাইস্টেরিওটপিক প্রোটন। নেক্সট, এখন আমরা অ্যাপ্লিকেশন আলোচনা করি। কিছু আইডিয়া দিলাম যে কাপলিং হলে, পাশাপাশি নিউক্লিয়াস থাকলে তাদের কতগুলো লাইন হয়, বুঝলাম জটিলতা।
Application of NMR spectroscopy. NMR spectra provide an important information for the characterization of a compound when used in combination with IR, UV, and MS. A few examples are given below. একটা হলো স্ট্রাকচারাল ডায়াগনোসিস, যেমন আমরা ইউরিন ব্লাড ডায়াগনোসিস করি এরকম আর কি, মানে ইনফরমেশন পাওয়া অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। A compound C3H3Cl5 shows a triplet, এটা T হবে আর কি, D হয়ে গেছে, at 4.52 and a doublet at 6.07. Deduce the structure. দেখো এই দুইটা মাত্র, একটা ট্রিপলেট একটা ডাবলেট। এখন তোমার স্ট্রাকচার বের করতে হবে। এখন বের করতে হলে এই C3 মাত্র, এখন মিথাইল ক্লোরিন আছে হলো 5টা না কটা, হ্যাঁ 5টা, তাহলে আমরা একটা প্রবল স্ট্রাকচার দিতে পারি এইরকম, যে এই সঙ্গে কাপলিং হইলে এটা ডাবলেট দিবে আর এটার সঙ্গে দিলে ট্রিপলেট দিবে, তাহলে এই ডাবলেট আর ট্রিপলেট হতে পারে এই স্ট্রাকচারে। আর এখানে যদি যায় তাহলে এইটা ডাবলেট দিবে, এই না এখানে তো ডাবলেট, এটা ভুল লিখেছি, এখানে হলো ট্রিপলেট হবে আর এইটা হবে ডাবলেট, এই টিটা হবে এই জায়গায়, বুঝছো? তাহলে কম্পাউন্ড, তাহলে আমরা বললাম যে যেটা হলো এই জায়গায় সেটা ট্রিপলেট, তাহলে ট্রিপলেট, তাহলে এই ক্লোরিন যেহেতু 3টা আছে সেজন্য তাহলে আমার এই যে 6.07 সবচেয়ে বেশি সেটা হওয়ার কথা। আর 4.5 এখানে একটা ক্লোরিন আছে সেই জন্য সেটাও মোটামুটি বেশি, 4.52। তাহলে এখানে আমরা স্ট্রাকচার বুঝে ফেললাম। নেক্সট, তাহলে ডানেরটাই হলো স্ট্রাকচার। আইডেন্টিফিকেশন অফ স্ট্রাকচারাল আইসোমার। এখানে ধরো ক্লোরোপ্রোপেন আছে, যে 3 ধরনের প্রোটন আছে এ বি সি, তাহলে 3টা সিগন্যাল হবে উইথ মাল্টিপ্লিসিটি। আর আমরা যদি এইটার আইসোমার দিই তাহলে দেখো মিথাইল গ্রুপ এ আর এ হবে, এটা সি কারেক্ট না, এটা ঠিক হয় না, এই দুটো আইডেন্টিক্যাল গ্রুপ। আর এটা হলো বি, তাহলে আমরা দুইটা সিগন্যাল পাবো। তাহলে এইখানে এই যে CH3 গ্রুপ সেটা আমরা একটা ট্রিপলেট পাবো, কারণ বি এর কাছে CH2 আছে, n+1 রুল অনুসারে এ আমাদের দেবে একটা ট্রিপলেট। আর তোমার এ ডাবলেট পাবো কি বলে 2H যেটা এইটা, তাহলে এই 3 আর 2 5টা ইলেকট্রনে, তাহলে সেক্সটেট দিবে, 5-এর সঙ্গে 1 যোগ করলে সেক্সটেট, তাহলে বি সেক্সটেট দিবে। আর এই 2H ট্রিপলেট, এই যে সি প্রোটনটা ট্রিপলেট দিবে কারণ পাশে CH2 আছে এই। আর এই স্ট্রাকচারে দেখলাম যে আমরা একটা ডাবলেট পাবো, 6টা প্রোটন আছে, কারণ এই এই মিথাইল গ্রুপ আইডেন্টিক্যাল, এর সঙ্গে কাপলিং হচ্ছে বির সঙ্গে, তাই দুটো পাবো। আর এই বি প্রোটন যেটা সেটা সেপ্টেট দিবে, কারণ 3 আর 3 6টা প্রোটন আছে, আর 1 যোগ করতে হবে n+1 রুল, তাহলে সেপ্টেট। তাহলে আমরা বুঝলাম যে এই যে স্ট্রাকচারাল আইসোমার আমরা এনএমআর এর সাহায্যে বের করতে পারি। আর একটা হলো ডিস্টিংশন বিটুইন সিজ অ্যান্ড ট্রান্স আইসোমার, সেটা গতদিন কার্ভ প্লাস ইকুয়েশন কি বলে কার্ভ দেখাচ্ছিলাম যে এই যদি সিজ হয় তাদের ভ্যালু কম, 7 থেকে 12 হার্টজ, আর এখানে ট্রান্স হলে 13 থেকে 18 হার্টজ, কারণ ডায়াহেড্রাল অ্যাঙ্গেল হলো সিজের জন্য 0 আর ট্রান্সের জন্য হলো 180 ডিগ্রি। সুতরাং এটা গেল। এখন হলো ডিটেকশন অফ কিটো ইনউলট্রাটোমারিজম, আমরা আইআর এর সাহায্যে দেখেছি। এখানে এনএমআর এ ধরো এটা ডাইকিটোন, ডাইকিটোনে আমরা দেখো এনএমআর নিলে সিম্পল এই মিথাইল গ্রুপের পাবো আইডেন্টিক্যাল মানে এ, আর বির জন্য পাবো 3.62। এইটা কিন্তু এটাও সিংলেট এটাও সিংলেট, কারণ এটা দূরে আছে তো কাপলিং সাধারণত দেখা যায় না। তো 3.65 হওয়ার কারণ হলো যে এই CH2 প্রোটনটা দুটোই কার্বনিল গ্রুপ টানতেছে, সেজন্য এর ভ্যালু বেশি হবে। আর এটাও টানতেছে, পাশাপাশি আছে। তো মিথাইল গ্রুপের ভ্যালু তো 0-র কাছে, ম্যাক্সিমাম 2 পর্যন্ত,
সেজন্য এই আর কি। কিন্তু এখন যখন টোটোমারিজম হবে তখন ওই কিটো গ্রুপ একটা ওইচ গ্রুপে কনভার্ট হয়েছে, এখানে অলিফিনিক প্রোটন হয়েছে এবং ওই কিটো গ্রুপের সঙ্গে একটা হাইড্রোজেন বন্ডিং হয়েছে। তাহলে এখানে আমরা সিগন্যাল অনেকগুলো পাবো। একটা হলো এর জন্য পাবো মিথাইল গ্রুপ, এর ভ্যালু দেখো কমে গেছে এখন ডেল্টা 14.30। ওএইচ গ্রুপ, ওএইচ গ্রুপের ভ্যালু ওই যে কার্বক্সিলিক অ্যাসিডের মতো 10-এর উপরে। আর সি যেটা এই সিএইচ ডবল বন্ড, এটা অলিফিনিক রেঞ্জ হলো ওই যে 4 থেকে 5-এর দিকে বা 6 পর্যন্ত হয়, এখানে 5.60। আর যেটা ডি এটা মিথাইল গ্রুপ, এটা যেহেতু কার্বনিল কিটো গ্রুপের সাথে আছে, এর ভ্যালু 2.15। আগেও একটু বলছিলাম যে এটা নর্মালি এরকম থাকে। এটা উইথড্রয়িং গ্রুপে থাকার কারণে এর ভ্যালু বেশি, কিন্তু এটা মিথাইল গ্রুপের সঙ্গে সি তারপরে অক্সিজেন, কিন্তু অত টান অত না। তাহলে এইভাবে আমরা কিটো ইনল টোটোমারিজম বুঝতে পারি। আরেকটা হলো কনফরমেশনাল অ্যানালিসিস। কনফরমেশন তোমরা পড়ছো যে সিঙ্গল বন্ডের একটু সামান্য ঘোরাইলেই এক ফর্ম থেকে আরেক ফর্মে যায়। তো এখানে আমি উদাহরণ নিয়ে আসছি বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজের এই আলফা পজিশনে এই ওএইচ গ্রুপটা ইকুয়েটোরিয়াল পজিশনে, আর এই আলফা ডি পজিশনের এই ওএইচ গ্রুপটা অ্যাক্সিয়াল পজিশনে। এইটা হলো তফাৎ। এখন দুইটা প্যারামিটার এখানে কাজ করে। একটা হলো যে এই যে এইচ এক্স যেটা, সেটার কেমিক্যাল স্পিড হলো 4.63, আর এখানে হলো ইকুয়েটোরিয়াল পজিশনে আছে বলে 5.22। এটা এখন মনে রাখো, ব্যাখ্যা আমরা পরে দেবো যখন অ্যানআইসোট্রপিক ইফেক্ট আলোচনা করবো সিঙ্গেল বন্ডের। তখন আমরা জানবো যে এইচ ই হলো এখানেও ভুল হয়েছে, এখানে এইচ ই হবে, এই যে এটা এগুলো কারেক্ট করা হয়, এখানে এইচ ই কিউ হবে, হ্যাঁ ইকুয়েটোরিয়াল, আর এখানে ঠিক আছে 4.63। এখন আরেকটা হলো কাপলিং কনস্ট্যান্ট, এই এইচ এক্স আর এইচ এক্স, তার মানে এটা দুইটাই দেখো ডাইঅ্যাক্সিয়াল, কিন্তু এর ভ্যালু হলো 7.40। কারণ হলো এর 180 ডিগ্রি হলো তোমার ডায়াহেড্রাল অ্যাঙ্গেল, সেই জন্য এটা বেট অ্যাক্সিয়ালের বেশি। আর এখানে দেখো একটা ইকুয়েটোরিয়াল একটা অ্যাক্সিয়াল প্রোটন, এদের মধ্যে 3 হার্টজ। তাহলে কনফরমেশন অ্যানালিসিসে আমরা দেখলাম প্রোটন এনএমআর আমাদের সাহায্য করতেছে আলফা এবং বিটা ডি গ্লুকোজের ডিফারেন্সিয়েশন। নেক্সট। আর এনএমআর এর এখন হসপিটালেতে সবচেয়ে বড় ইয়ে হলো এমআরআই। রুটিনে অবশ্য আমার নামও এমআরআই, মোহাম্মদ রবিউল ইসলাম। এখানে হলো ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, so to diagnose a disease of particular organ properly by proton NMR MRI। এখন এই ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং করে কম্পিউটারের সাহায্যে একটা পার্টিকুলার, ধরো ব্রেনের যদি আমরা টিউমার আছে কিনা এগুলো করে পাওয়া যায়। এই এখন অধিকাংশ দামি ইম্পর্টেন্ট হসপিটালে পাওয়া যায়। ধরো এখন দাম অনেক কমে আসছে, মোটামুটি মনে হয় 6-7 হাজারের মধ্যেই করা যায়, আগে তো অনেক দাম। দিস ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ইয়ে। তার কারণ হলো আমাদের সেলে তো পানি আছে, তো ওয়াটার আছে, সেই জন্য এই ওয়াটারের এনএমআর নেওয়া যায়, সেই ওয়াটার থেকে এরকম ইমেজ আসে। নেক্সট, তাহলে আমাদের মোটামুটি এখানে একটা আউটলাইন আমরা দিলাম, থ্যাংক ইউ। এখন আমরা যাব আমাদের বাংলা বইয়ের একদম গোড়া থিওরি থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। বাকি সময়টুকু আমাদের এই বইটা তোমাদের কিনতে হবে, আধুনিক এনএমআর বর্ণালিমিতি 1D 2D এনএমআর। আমি এবং আমার বন্ধু ডক্টর মির্জা আমিনুল হক, ও এখন বরুণা ইউনিভার্সিটিতে আছে, আমাদের ডিপার্টমেন্টে নাই, রিটায়ারমেন্টে চলে গেছে। তো এই হলো আশরাফিয়া বই ঘর করছিল, কিন্তু বই আউট অফ প্রিন্ট। এই যে কি বলে ঢাকাতে নীল খেতে পাওয়া যেতে পারে, আর আমাদের লাইব্রেরিতে আছে, তোমরা তো যেতে পারতেছো না, ফটোকপি করে নেওয়া ছাড়া উপায় নাই। এখন আজকে আমি একটা তোমাদের প্রথম মাস স্পেকট্রোমেট্রির অ্যান্সার শিট পেলাম,
একটা মেয়ে পাঠাইছে, কি যেন তার নাম, সে আমার প্রশ্ন ছিল ডিসকাস দি বেসিক প্রিন্সিপল অফ মাস স্পেকট্রোমেট্রি। সে লিখছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল বললে তো কলেজের প্রিন্সিপাল, কথাটা হলো প্রিন্সিপল, মূলনীতি। তো এখন আমরা যে বললাম এনএমআর এর সিগন্যাল এরকম পাই, তার মূল নীতিটা কি? প্রথম কথাই হলো, বক্তৃতায় বলেছিলাম যে ম্যাগনেটিক প্রপার্টিজ অফ নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয় স্পিনটা হবে, তাহলেই সেই মলিকুলসটার এনএমআর দেবে। অর্থাৎ এনএমআর অ্যাক্টিভ নিউক্লিয়াস থাকতে হবে আমি যে স্যাম্পলের এনএমআর মাপবো। একটি মৌলের পারমাণবিক গঠন বিশ্লেষণ করলে কি দেখা যায়? পরমাণুটি রয়েছে একটি কেন্দ্র, যেখানে সাধারণত প্রোটন এবং নিউট্রন থাকে আর বাইরে থাকে ইলেকট্রন। এই কেন্দ্রকে আবর্তিত করে ঘুরছে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন। এই ছবিটা আমরা দেখলাম। নেক্সট। আচ্ছা, তাহলে আমরা বললাম যে নিউক্লিয়াস থাকে প্রোটন প্লাস নিউট্রন, নিউট্রন পি প্লাস এন, আমরা লিখলাম প্রোটন আর নিউট্রন একসঙ্গে। মৌলের কোনো বিশেষ একটি আইসোটোপীয় নিউক্লিয়াস সাধারণত নিউক্লিয় চৌম্বক অনুরণন সংকেত, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স সিগন্যাল বা এনএমআর সিগন্যাল সংকেত দিয়ে থাকে। এই অনুরণন সংকেত কতিপয় নিউক্লিয়াস সমূহের চৌম্বক গুণাগুণে মানে ম্যাগনেটিক প্রপার্টিজের উপর নির্ভরশীল। আবার নিউক্লিয়াস সমূহের চৌম্বক গুণাগুণ নির্ভর করে উক্ত আইসোটোপ সমূহের পারমাণবিক সংখ্যা এবং ভরের উপর। খুব ইম্পর্টেন্ট, দুইটা জিনিসের উপরে। এখন প্রশ্ন, যে কোনো পারমাণবিক নিউক্লিয়াস কি এনএমআর সংকেত দিতে সক্ষম? উত্তর বলবো যে না। নিচের কোন পরমাণুটি এনএমআর সংকেত দেবে, কোনটি দেবে না? এইভাবে খুব বেসিক প্রশ্ন দিয়ে এই বইটা আমার লেখছে, আমরা 3-4 বছর সময় দিই। এনএমআর সংকেতের প্রয়োজনীয় পর্যাপ্ত নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, অর্থ হচ্ছে সংকেত প্রদানে সক্ষম নিউক্লিয়াসের চৌম্বক মোমেন্ট থাকতে হবে। এই মিউ শূন্য হতে পারবে না, অর্থাৎ নিউক্লিয়াসের অবশ্যই চৌম্বক মোমেন্ট থাকতে হবে, এইটা নট জিরো। ঠিক আছে? যে সকল নিউক্লিয়াস অনুরণন ঘটাতে সক্ষম সেগুলো চার্জযুক্ত এবং স্পিনরত বস্তু ন্যায় আচরণ করে, চিত্র 2। এবং একই সাথে ক্ষুদ্র দণ্ড চুম্বক বার ম্যাগনেটের ন্যায় নিজস্ব চৌম্বক ক্ষেত্র তারা উৎপন্ন করে, মিনি হোক কিন্তু সে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। ফলে তৈরি চৌম্বক ক্ষেত্র অন্য যে কোনো চুম্বক ক্ষেত্রের সাথে ইন্টারঅ্যাক্ট করে, মিথস্ক্রিয়া করে থাকে। এখন একটা স্পিন ঘটতেছে লাটিমের মতো স্পিনরত, তাহলেই সে একটা চৌম্বক ফিল্ডে দিলে এর যে নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড অল্পই হোক, বড় চৌম্বক ক্ষেত্রের মধ্যে এরকম একটা ভেক্টর ওই বড় ম্যাগনেটিক ফিল্ডের দিকে এরকম ভাবে ঘুরতে থাকবে, স্পিন এভাবে ঘুরতে থাকবে। নেক্সট ছবি দেখো। প্রশ্ন 2 নম্বর আবার করে দিয়েছে, দেখো। বহিস্থ চুম্বক ক্ষেত্রে একটি দণ্ড চুম্বক একটি প্রোটন নিউক্লিয়াস স্থাপন করলে যে কটি অবস্থান নিতে পারবে, কয়টা নিতে পারবে? প্রশ্ন। সেটার উত্তর হলো যে একটি নিউক্লিয়াস কোনো চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে সেটি মোট কটা অবস্থান নিতে পারবে তা নির্ধারণ করবে উত্তর নিউক্লিয়াসের নিউক্লিয় গুণাগুণ, অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যা আই বলা হয় সে আই এর ভ্যালুর উপরে। এখন আই এর মান যদি 0 হতে পারে, 1, 2, 3 ইত্যাদি হতে পারে, আবার আই এর মান 0, হাফ, 1 × 3.2 × 5.3 যে কোনো একটি হতে পারে। এবং বহিস্থ চৌম্বক ক্ষেত্রে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ক্ষেত্রে নিউক্লিয়াসটি 2i+1 সংখ্যক অবস্থান নিতে পারবে। যে সকল নিউক্লিয়াসে আই এর মান 0 সেগুলো অবশ্যই এনএমআর নিষ্ক্রিয় হবে। তার মানে যার এই তোমার স্পিন নাম্বার 0 হলে এনএমআর নিষ্ক্রিয় হবে না, সরি সক্রিয় হবে না, নিষ্ক্রিয় হবে, কোনো সিগন্যাল পাওয়া যাবে না। তার মানে হলো যে আমরা যে একটু আগে বলছিলাম যে তার ভর এবং পারমাণবিক সংখ্যা খুব ইম্পর্টেন্ট।
এখানে আবার একটা প্রশ্ন হচ্ছে যে আই নট জিরো, কিন্তু আই এর মান অর্ধপূর্ণ হাফ ইন্টিজারে, যেমন হাফ ইন্টিজার এরকম, বা পূর্ণ সংখ্যার ইন্টিজার হবে কিনা। যেমন এখানে ফ্লোরিন 19 আর হলো 9, কার্বন 6 12, এখানে দেখো সবই অড নম্বর। এইটা শুধুমাত্র প্রোটন এনএমআর, এই ফ্লোরিন এনএমআর হবে, তোমার সক্রিয় হবে, কিন্তু এটা দেখো দুটোই হলো ইভেন। এই কার্বন এনএমআর নিষ্ক্রিয়, অর্থাৎ কোনো সিগন্যাল দেবে না। কিন্তু কার্বন 13 এনএমআর আমাদের একটা চ্যাপ্টারই আছে, সেটা আবার যেহেতু ওই মাস নম্বর অড, সেই জন্য তার নিউক্লিয়ার স্পিন হবে, মোমেন্ট হবে, সেই জন্য আমরা এনএমআর পাবো। এখানে দেখো দেওয়া আছে, দেখো পারমাণবিক ভর সংখ্যা জোড়, এটাও যদি জোড় হয় তাহলে কোয়ান্টাম সংখ্যা হবে 0, অর্থাৎ এনএমআর তুমি পাবে না। বিজোড় বিজোড় হলে 1/2 হবে নিউক্লিয়ার স্পিন কোয়ান্টাম সংখ্যা। আর বিজোড় জোড় হলে এইরকম হবে, ইন্টিজার, হাফ ইন্টিজার। জোড় বিজোড় হলে এটা হবে। এটা, এই টেবিলটা ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করবা। এখন জোড় জোড় নিউক্লিয়াস আমরা দেখি, গোলাকার স্পিনবিহীন নিউক্লিয়াস, যেগুলো ইভেন্ট সংখ্যা যদি থাকে তাহলে কোনো কিছু হবে না। এটা কোনো স্পিন নেই, এটা বল দিয়ে রাখছে, সুতরাং এটা পড়ে নিবা, শূন্য হবে না। নেক্সট হলো যে উদাহরণ যেমন দেওয়া আছে যে কার্বন 12, অক্সিজেন 18, সালফার 16 32, এগুলো সব একটাও এনএমআর অ্যাক্টিভ হবে না। এখন এইটা আমরা ইম্পর্টেন্ট হলো আমাদের প্রোটন এবং ফ্লোরিন, ফসফরাস ইত্যাদি। বিজোড় বিজোড় নিউক্লিয়াস, গোলাকার স্পিনরত নিউক্লিয়াস, এই শ্রেণীর নিউক্লিয়াসে রয়েছে বিজোড় সংখ্যক প্রোটন, নিউট্রন, তাই পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা উভয়ই বিজোড়। এই ধরনের নিউক্লিয়াস লাটিমের ন্যায় ঘূর্ণনে সক্ষম এবং এদের স্পিন সংখ্যা I = 1/2 এবং EQ = 0। ঘূর্ণনরত নিউক্লিয়াসের চার্জ সঞ্চরণশীল ইন সার্কুলেশন বিধায় চৌম্বক মোমেন্টের সৃষ্টি হয়, ফলে এদের ওই যে ম্যাগনেটিক মোমেন্ট নট জিরো। অতএব এই সকল এনএমআর সক্রিয় নিউক্লিয়াস। এখানে দেওয়া আছে সব আইসোটোপ, আমরা প্রোটন যেটা নিই, তারপরে বোরন, নাইট্রোজেন 7 আর 15, ক্লোরিন হলো 9 19, আর ফসফরাস হলো 15 31। এগুলো সব এরম লাটিমের মতো ঘুরতেছে। অতএব এইগুলো আমাদের এনএমআর অ্যাক্টিভ। আর বিজোড় জোড় নিউক্লিয়াস যদি দেখা হয় আগের মতো স্পিনরত হবে। এখানে উদাহরণ দেওয়া আছে, তোমার কার্বন 13, অক্সিজেন 17, সিলিকন 29, তারপরে সালফার হলো 33। এগুলো বর্ণনা দেওয়া আছে, পড়ে নিবা। এগুলো অ্যাক্টিভ হবে, এনএমআর অ্যাক্টিভ হবে। নেক্সট হলো যে জোড় বিজোড় নিউক্লিয়াস, বর্ধিত ডিম্বাকৃতির মতো স্পিনরত। এখানে ডয়টেরিয়াম, বোরন 10, তারপরে কার্বন 14, এগুলো হবে। তো এগুলোর একটু অন্যরকম চেহারা। এখানে আরো প্রশ্ন দেওয়া আছে, দেখো বইয়ে কিন্তু শেষে একটা আবার সলিউশন দেওয়া আছে, বলে খুব সিস্টেমেটিক্যালি কনসেপ্ট ডেভেলপমেন্টের জন্য এই বইটা করা। এখন বলতেছে এইখানে কোনটা কোনটা তোমার ইয়ে হবে, আহ, সেটার উত্তর তো তুমি হয়তো বুঝতেই পারলে। এই যে যেমন ফসফরাস হবে, এটা হবে, এটা হবে, কিন্তু এটা হবে না, এটা এনএমআর অ্যাক্টিভ হবে না। নেক্সট, এনএমআর এবং পর্যায় সারণী। তো পর্যায় সারণী দেখলে আমরা দেখা যাবে যে কোনোটা একটু হাইলি সেন্সিটিভ আর কোনোটা কম। প্রোটনের যেহেতু সবচেয়ে বেশি, তখন দেখো আমরা যখন লিখছিলাম পর্যায় সারণী 109টা এলিমেন্ট ছিল, এখন 118টা হয়ে গেছে, কিন্তু কারেক্ট করে নিবা। তো এই সেখানে কিছু এনএমআর অ্যাক্টিভ, কিছু এনএমআর অ্যাক্টিভ না। ওই যে আমরা দেখালাম অড ইভেন মাস এবং ইয়ের যদি থাকে অ্যাটমিক নাম্বার। তো নেক্সট হলো এনএমআর মোটামুটি টেবিলে অধিকাংশই কিন্তু অ্যাক্টিভ আইসোটোপ, আর কিছু হলে ইনঅ্যাক্টিভ আইসোটোপ। নেক্সট, এখানে দেখো যেগুলো খুব ইম্পর্টেন্ট, হাইড্রোজেন, নাইট্রোজেন, এখানে ভ্যালু দেওয়া আছে। জেনন, ইটারবিয়াম, অসমিয়াম, মার্কারি, এগুলো সবই এনএমআর অ্যাক্টিভ। নেক্সট হলো স্পিন হাফ নিউক্লিয়াসের মধ্যে আমাদের অনেকগুলো অধাতু আছে, প্রোটন, কার্বন 13, নাইট্রোজেন,
ক্লোরিন, সিলিকন, ফসফরাস। আবার বি গ্রুপের মধ্যে স্টেনাইস্টিন, টেলোরিয়াম, প্লেট, সব এগুলো কিন্তু অ্যাক্টিভ। তাহলে আমরা পিরিয়ডিক টেবিলে যদি দেখি যে এদেরকে দুর্বল প্রকৃতির কিছু নিউক্লিয়াস আছে এনএমআর অ্যাক্টিভ, আর শক্তিশালীর মধ্যে প্রোটন, ক্লোরিন এবং ফসফরাস, আর মধ্যম আধিক্যের মধ্যে এটা, আর এখানে হলো হিলিয়াম। আর মধ্যমের মধ্যে আমাদের এগুলো সব কিন্তু এনএমআর অ্যাক্টিভ। তো এখানে নিম্নর মধ্যে হলো কার্বন 13, এইটা প্রোটন, এই নাইট্রোজেন। আমরা মেনলি এইগুলো তো আলোপ করবো। আমাদের মেন হলো ফসফরাস, ক্লোরিন, এই তিনটা এখানে পড়ে, শক্তিশালী ইয়ের মধ্যে পড়ে, এবং এদের আধিক্যও বেশি এই আইসোটোপের। এইগুলো পুরো পিরিয়ডিক টেবিল আমরা কভার করলাম। এখন ক্লোরোডাবল নিউক্লিয়াস কিছু আছে, এদের তালিকা এখানে দেওয়া আছে, যেদের পার্সেন্টেজ হাই, কিন্তু এইগুলো আবার কিছু নিম্ন আছে, কিছু মধ্যম আছে। তার মানে পিরিয়ডিক টেবিলের এত নিউক্লিয়াস আছে যা এনএমআর অ্যাক্টিভ আর কি। তা আমাদের লাগে স্ট্রাকচার ডিটারমিনেশনে সাধারণত নাইট্রোজেন, ক্লোরিন, হাইড্রোজেন, কার্বন 13, ফসফরাস, এই এগুলো তোমরা পড়ে নিও, এগুলো অত ইম্পর্টেন্ট কিছু না। এখন এই টেবিলটা ইম্পর্টেন্ট, যে এই যে প্রাকৃতিক আধিক্য প্রোটন আমাদের এটা অনেক বেশি, প্রায় 100%। ডিউটেরিয়াম এনএমআরও আছে খুব কম অ্যামাউন্ট। এগুলো দেখো, কার্বন 13 এই 1 পয়েন্ট সামথিং, কিন্তু এদের মোমেন্টের ভ্যালু দেখো, এই কার্বন 13 এর প্রায় 1/4। বৈদ্যুতিক কোটাবল মোমেন্ট যেটা ইকিউ বলে, সেগুলো দেওয়া আছে কিছু। তো এইগুলো ওভারঅল দেওয়া আছে। আমাদের নেক্সট শুধু কয়টা মাত্র প্রয়োজনীয় জিনিস, সেগুলো আমরা ডিটেল আলোচনা করবো আর কি। যাই হোক, তো এখন এই যে নিউক্লিয় ম্যাগনেটন এর একক যে মিউ এন, এটার ভ্যালু হলো যে চার্জ ইন্টু কৌণিক মোমেন্টাম ডিভাইডেড বাই 2 ইন্টু ভর। এটা আসলে হিসেব করে দেখা গেছে যে EH4πm করে নেবা। তারপরে ওই ভ্যালুগুলো বসিয়ে দেওয়া হয়েছে, দেখানোর পরে 1 টেসলা মানে যে ম্যাগনেটিক ফিল্ড, সেটা হলো 10⁴ গাউস। তো ইলেকট্রনের ভ্যালু দেওয়া আছে, সব মিলে তোমার ভ্যালু ক্যালকুলেশন করে দেওয়া আছে। এগুলো আমাদের অত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো দেখানোর জন্য। নেক্সট হলো যে এই ছবিটা, কিভাবে আমরা স্যাম্পল যখন আমরা ম্যাগনেটিক ফিল্ডে রাখি, আমাদের স্যাম্পল মনে করো আমরা অ্যাসিটনের এনএমআর নেব। অ্যাসিটন আমরা সলিউশনে করে ওখানে দিলাম, এনএমআর টিউব আছে, টিউবের মধ্যে সলিউশন দিলাম। দিলে আমাদের প্রোটন যেহেতু অ্যাসিটনে আছে, দুটো মিথাইল গ্রুপ আছে, এটা ঘুরতে থাকবে ম্যাগনেটিক হলে, যে ঘূর্ণনরত প্রোটন। আর এইটা হলো এই যে বরাবর H0, এটা আমাদের বহিস্থ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। এখন যে ঘুরে কেমনে, একটা সার্টেন অ্যাঙ্গেল থিটা করে এটা এরা মোমেন্টামটা ঘুরতে থাকে, এটাকে বলা হয় অয়ন গতি। আমরা হলো ওই বিজ্ঞানী লার্মার এর নাম অনুসারে নাম দেওয়া হয়েছে লার্মার মোশন, আমরা এটার নাম দিচ্ছি অয়ন গতি। এই বরাবর এরকম ঘুরতে থাকে। নেক্সট, এটা হলো খুব ইম্পর্টেন্ট ছবি। তারপরে হয় কি, যে এই যে লাটিমের মতো যখন ঘুরতে থাকে, সেগুলো আমাদের মধ্যকর্ষী ক্ষেত্র দেখানো হয়েছে, লাটিমের অয়নগত। আর ওই ডান পাশের ছবিটা দেখো, বহিস্থ চৌম্বকক্ষেত্রের নিউক্লিয়াসের অয়নগতি কেমন হয়। আর যদি μ0 I0 হয়, তাহলে তো কিছু হবে না, এনএমআর অ্যাক্টিভ হবে না। এখন হলো কথা হলো যে কয়টা এনার্জি স্টেট হবে, নিউক্লিয়ার এনার্জি স্টেট, সেটা আমরা যে বললাম ফর্মুলা হলো 2I+1। আই এর মান আমরা বলবো নিউক্লিয়াস অনুসারে, সেইভাবে করবে। এখন মনে করো আমাদের প্রোটনের জন্য হাফ, তো হাফ হলে 2 গুণ হাফ, তাহলে 1 হলো। আর যোগ 1 করলে 2টা পাওয়া যাবে, 2টা এনার্জি স্টেট পাওয়া যাবে। এই যে এখানে প্রোটনের জন্য, নিউট্রিয়ামের জন্য 3টা, এটা তো পাওয়া যাবে না। কার্বন 13-এর জন্য 2টা, নাইট্রোজেনের জন্য 3টা, এটা তো হবে না। এটা হবে 6টা, ক্লোরিনের হবে 2টা, ফসফরাসের 2টা। তাহলে আমরা যেগুলোর মধ্যে কমন দেখো 2টা এনার্জি স্টেট হবে, এইটা এইটা, তারপরে কার্বন 13 এবং প্রোটন।
নেক্সট। এখন হলো আমরা যখন ম্যাগনেটিক ফিল্ডে দিয়ে দিলাম, দুটো এনার্জি স্টেটে চলে গেল আমাদের প্রোটন, এইভাবে ঘুরবে। তো যখন জিরো ছিল তখন তো কোনো স্প্লিটিং হবে না, এইভাবে হইলো। তো এনার্জি যখন ওই ঘুরতেছিল, এনার্জি যখন আমরা দিব, তখন এই এনার্জি যখন এর সমান হবে তখন এটা জাম্প করে উপরে গেল। এখন উপরের থেকে আবার আস্তে আস্তে রিল্যাক্স করে নিচে আসতে চাবে। এইভাবে এই নিউক্লিয়াসের শক্তি অবস্থাদ্বয়ে ঘূর্ণন হতে থাকবে। যখন উপরে এনার্জি স্টেটে থাকবে এইভাবে হবে, আবার রিল্যাক্স করে যখন এখানে আসবে, আবার যখন নিচে চলে আসবে, আবার আমরা এনার্জি দিই, যেটাকে আমরা বলি ওই যে এফটিএনএমআর, যে এই সার্টেন পর পরে আমরা একটা টিপ মারবো ওই কম্পিউটারের সাহায্যে। তাহলে আমাদের কিছুক্ষণ পরে আমরা এই এডিশন করে দেখবো যে স্পেকট্রাম কত দূর আসছে। হ্যাঁ, এবং এই যে দুটো এনার্জি ডিফারেন্সের, যেটা ইজ ইকুয়াল টু প্রপোর্শনাল টু এইচ জিরো, মানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। এখন এইগুলো দেখানো হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রে এখানে একটু বেশি হবে আর উপরের দিকে কম হবে, কারণ এখানে ম্যাগনেটিক ফিল্ডের দিকে একটু অ্যাটাচ বেশি থাকে। এবং সেটা খুব বেশি থাকে না, ডিস্ট্রিবিউশনে সামান্য, হয়তো 1 মিলিয়নের মধ্যে কয়টা, ওই কয়টাই হলো আমাদের প্রোটন এনএমআর সিগন্যালের জন্য দায়ী।